পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আলহামদুলিল্লাহ, ইসরায়েলি সেনাদের উপর হামলা, সবাই আহত। পরেই জানিয়ে দিব এবার মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ভয়ঙ্কর রকেট হামলা। জানাবো ইসরায়েলের জবাবে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে বলে মন্তব্য ইরানের। এছাড়াও থাকবে ইসরায়েলকে প্রতিশোধের রাস্তা দেখিয়ে দিলেন ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত থাকবে জাতিসংঘ মহাসচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে সকল প্রতিরোধকামী যোদ্ধাদের হামলাকে সমর্থন করে থাকেন, তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি হামাস, হুতি, হিজবুল্লাহ সহ সকল প্রতিরোধকামী যোদ্ধাদের দৃঢ়তার সঙ্গে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ইসরায়েলি সেনাদের উপর হামলা, সবাই আহত। ইসরায়েলি সেনাদের হতাহত করার দাবি করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তারা জানিয়েছে ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েলি সেনাদেরকে আহত করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের ইয়ারুন গ্রামে অভিযান চালাতে আসা সেনা দলের উপর হামলা চালিয়েছে। এতে তারা হতাহত হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে তাদের হতবাক করে দেওয়া হয়েছে। এই বিস্ফোরণে দলে থাকা সব সেনা আহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে আজকের দিনের মধ্যে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের এটি তৃতীয় সংঘর্ষ। এর আগে তারা জানায় মারুন আল রাশ শহরে অনুপ্রবেশের সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। এলাকাটি ইয়ারুন থেকে প্রায় 5 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলা চালানোর কথা বলা হলেও ইসরায়েলি বাহিনী বিষয়টি নিশ্চিত করেনি। এর আগে আল জাজিরা জানায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সেনাদের হামলায় ইসরায়েলের অন্তত 2 সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 18 জন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে আজ ভোরে লেবাননের সীমান্তবর্তী ওদাইসের শহরে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়। এতে 2 সেনা নিহত ও 18 থেকে 20 জন সেনা আহত হয়েছে। ওদাইসের শহরে প্রবেশ করার প্রচেষ্টাকালে লেবাননের যোদ্ধারা তাদের গতিরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ব্যাপক যুদ্ধ চলছে। এবার মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা। মধ্যপ্রাচ্যে পরম মিত্র ইসরায়েলকে বাঁচাতে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছিল যুক্তরাষ্ট্র। ঘোষণা দিয়েছিল আরও সেনা পাঠানোর। শুধু তাই নয়, অস্ত্র সরবরাহ ছাড়াও বিমানবাহী রণতরী মোতায়েন রেখেছে মধ্যপ্রাচ্যের জলসীমায়। এত কিছুর পরও ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এবার জানা গেল বন্ধুকে বাঁচাতে গিয়ে মার্কিন সেনারাও পড়েছে বিপাকে। তাদের উপরও হামলার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স একজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে। ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একাধিক কাতিউষা রকেট দিয়ে ওই হামলা চালানো হয়। নাম প্রকাশে অনুচ্ছেক ওই প্রতিরক্ষা কর্মকর্তা জানান এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরাকের 2টি নিরাপত্তা সূত্র জানিয়েছে 3টি রকেট ছোড়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। একটি ইরাকের কাউন্টার টেররিজম ফোর্সের ব্যবহৃত ভবনের সামনে গিয়ে পড়ে। অবশ্য কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ইরান ও তার প্রক্সিদের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত ও অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীও হামলার শিকার হতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে এবার রকেট হামলার টার্গেট হলো মার্কিন বাহিনী। ইসরায়েলের জবাবে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে বলছে ইরান। তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দ্রুত ইরানে হামলা চালাতে জবাব প্রস্তুত বলে জানিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের ইরানি হামলার প্রত্যুত্তরের পক্ষে সমর্থন জানিয়েছে। এমন আবহে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইসরায়েল যদি কোনো জবাব দিতে চায় সেক্ষেত্রে তেহরানের প্রতিক্রিয়া আরও বেশি শক্তিশালী হবে। সিরিয়ার রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন আরাকচি। খবর মেহর নিউজের। দামেস্কের সফরে আরাকচি প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বাশার আল আসাদ সরকার মধ্যপ্রাচ্য ইরানের পুরনো নির্ভরযোগ্য মিত্র। ইরান সমর্থিত হিজবুল্লাহ আসাদের ঘনিষ্ঠ মিত্র। ইরানের কাছ থেকে অনেক বছর ধরেই আর্থিক ও সামরিক উভয় দিক থেকে জোরালো সমর্থন পেয়ে আসছে হিজবুল্লাহ। মূলত সিরিয়া সফরে আরাকচি সিরিয়ার কর্মকর্তাদের সাথে চলমান পরিস্থিতি মোকাবেলা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে
আলোচনা করতে দামেস্কে যান। ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে আরাকচি বলেন, ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া আরও বেশি শক্তিশালী এবং কঠোর হবে। তারা আমাদের ইচ্ছার পরীক্ষা করতে পারে। ইরানের শীর্ষ কূটনৈতিক আরও বলেন, আমরা দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সাথে গঠনমূলক আলোচনা করেছি এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবেলা চালিয়ে যেতে একমত হয়েছি। দামেস্ক এবং বৈরুতে আমার সফরের বার্তা হলো, ইরান যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পাশে থাকবে। গত মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনীর তৎপরতায় এগুলোর বেশিরভাগই আকাশে ধ্বংস হয়। কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এর আগে বৈরুত সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরায়েলের বিরুদ্ধে ইরান এবং হিজবুল্লাহ যখন পাল্টাপাল্টি হামলার বিরাজ করছে, তখন মধ্যপ্রাচ্যে সিরিজ সফরে বেরিয়েছেন তিনি। ইসরায়েলকে প্রতিশোধের রাস্তা দেখিয়ে দিলেন ট্রাম্প। ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে ইসরায়েল। ওই হামলায় সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়ে রয়েছে আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানে হামলার পক্ষে হলেও তেহরানের পরমাণু কর্মসূচিকে লক্ষ্যবস্তু বানানোর বিরোধিতা করেছেন। বাতলে দিয়েছে হামলার বিকল্প লক্ষ্যবস্তুও। তবে এক ধাপ এগিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নর্থ কোরোলিয়ান এক নির্বাচনী সমাবেশে গিয়ে বাইডেনের দেওয়া পরামর্শের কড়া সমালোচনা করেন তিনি। এ সময় ট্রাম্প বলেন, ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত। আগে হামলা করো, তারপর ভাবো। এমন নীতিতে বিশ্বাসী ট্রাম্প বলেন, পরমাণু স্থাপনায় আঘাত করতে হবে, তারপর এ নিয়ে ভাবতে হবে। এর আগে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় তাহলে সমর্থন করবে কিনা। জবাবে না বলে দেন বাইডেন। গেল কয়েক মাসের ব্যবধানে মঙ্গলবার ইসরায়েলে দ্বিতীয়বারের মতো হামলা চালায় ইরান। এরপর কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কোনো পদক্ষেপ নেয়নি তেল আবিব। তবে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন তিনি ইরানে হামলা চালাবেন। অবশ্য সেই হামলা কবে, কখন এবং কি মাত্রায় হবে তা স্পষ্ট করেননি তিনি। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু বলেন, সম্প্রতি ইরান ইসরায়েলে যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের উপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। তিনি বলেন, নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারী নয়, এটা ইসরায়েলের দায়িত্ব। গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত থাকবে, জাতিসংঘ মহাসচিব। গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ও গোটা অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। ইসরায়েলের উপর হামাসের হামলার 1 বছর পূর্তি উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের টেকসই সমাধান খোঁজার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, যাতে উভয় পক্ষ এবং এই অঞ্চলের অন্য দেশ একে অপরকে সম্মান করতে পারে এবং শান্তি ও মর্যাদার সঙ্গে একসাথে বসবাস করতে পারে। মহাসচিব বলেন, 7 অক্টোবর হামলা ছিল নৃশংস। এতে শিশু ও নারীসহ 1250 জনেরও বেশি ইসরায়েলি ও বিদেশি নিহত হয়। এ সময় তারা যৌন নিপীড়ন সহ অবর্ণীয় সহিংসতার কথা স্বীকার করেছে। যারা নিছক তাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত ছিল, সেদিন অনেক নারী ও শিশু সহ 2.5 শতাধিক লোককে জিম্মি করা হয়েছিল। তিনি বলেন, 7 অক্টোবর আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হামাসের এই জঘন্য কর্মকাণ্ড ও মানুষকে জিম্মি করার ঘটনার সোচ্চার ও স্পষ্টভাবে নিন্দা জানানোর দিন। মহাসচিব তার বার্তায় বলেন, গত 1 বছরে তিনি জিম্মিদের পরিবারের সাথে তাদের প্রিয়জনের জীবন, আশা ও স্বপ্ন সম্পর্কে আরও জানতে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাদের দুঃখ কষ্টে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। জাতিসংঘের প্রধান বলেন, জিম্মিদের পরিবারগুলোকে প্রতিদিন যে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তা অকল্পনীয়। অবিলম্বে ও নিঃশর্তে গুতারেস বলেন, এটি জিম্মিদের মুক্তি দেওয়ার সময়, বন্দুক স্তব্ধ করার সময়। এই অঞ্চলকে গ্রাস করেছে এমন দুর্ভোগ বন্ধ করার সময়। মহাসচিব শান্তি, আন্তর্জাতিক আইন পুনরুদ্ধার এবং সমস্ত ভুক্তভোগী ও বেঁচে যাওয়াদের জন্য ন্যায় বিচারের আহ্বান জানান।